তাইপের সঙ্গে যোগাযোগ রক্ষায় ট্রাম্পের নতুন আইন নিয়ে বেইজিংয়ের ক্ষোভ। এক চীন নীতি মেনে চলার আহ্বান বেইজিংয়ের। তাইওয়ানের আকাশসীমায় আবারও যুদ্ধবিমানের অনুপ্রবেশ। গাজার ফিলিস্তিনিদের উপত্যকা ছাড়তে রাফা ক্রসিং খুলে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের। পদক্ষেপের তীব্র নিন্দা মিশরের। চুক্তি অনুযায়ী জিম্মির মরদেহ ফেরত দিল হামাস। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ভারত সফরে যাচ্ছেন পুতিন। যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে হতে পারে দুই দেশের চুক্তি। যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেননি পুতিন, দাবি ক্রেমলিনের। মস্কো কিয়েভের দাবিকে গুরুত্ব দিয়েই হচ্ছে আলোচনা, জানালো যুক্তরাষ্ট্র। ইউক্রেনের খেরসন, দোনেৎস্ক, ক্রামাতোর্স্কে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে কয়েকজন হতাহত হয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো। বিভিন্ন এলাকায় পুরোপুরি বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। ইউক্রেনের পোক্রোভস্ক শহরের দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি করছে মস্কো কিয়েভ। জেলেনস্কি বাহিনী বলছে শহরের উত্তরাংশ তাদের নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা দফতর নতুন ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের সেনা সদস্যদের রাশিয়ার পতাকা ওড়াতে দেখা গেছে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক পর্যায়ে চলছে তোড়জোড়। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয় মার্কিন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ক্রেমলিন জানিয়েছে এমন খবর সত্য নয়। ক্রেমলিনের মুখপাত্র জানান, যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে সরাসরি মতবিনিময় হয়েছে, যা পরবর্তী আলোচনার দরজা খোলা রাখছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ভূখণ্ড ইস্যুতে রাশিয়ার দাবি এবং ইউক্রেনকে কোন নিরাপত্তা নিশ্চয়তা দিলে ভবিষ্যৎ হামলার ঝুঁকি কমবে, এই দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে আলোচনায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ব্রাসেলসে বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে। এদিন ইউক্রেনের নিরাপত্তা কাঠামো, যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টা এবং ইউরোপের প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ন্যাটোর সেক্রেটারি জেনারেল ঘোষণা দেন, জোটের 2/3 সদস্য ইউক্রেনকে প্রতিশ্রুত $4 বিলিয়ন বেশি সহায়তা গঠন করেছে। এদিকে মস্কোর উপর চাপ বাড়াতে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার ইউর পার্লামেন্টে এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়। বলা হয়, 2027 সালের শেষ নাগাদ সব পাইপলাইন ও এলএনজি সরবরাহ বন্ধ হবে। এটিকে রুশ জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোর এক বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। একই দিন ইইউ জানায়, পরবর্তী 2 বছরে ইউক্রেনের আর্থিক ও সামরিক চাহিদা পূরণে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে। রাফা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। তবে ক্রসিং দিয়ে কেবল গাজার বাসিন্দারা উপত্যকা ত্যাগ করতে পারবেন বলে জানিয়েছে তেল আবিব। এই সীমান্ত দিয়ে কোনো ত্রাণ বা সহায়তা প্রবেশ করবে না। এটিকে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনা পরিপন্থী ও একতরফা সিদ্ধান্ত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে মিশর। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে দখলদার বাহিনীর ড্রোন হামলায় উপত্যকায় 2 শিশুসহ 7 জন নিহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় বুধবার বেইত লাহিয়ায় সংগঠনটির সদস্যরা রেড ক্রসের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে মরদেহটি পৌঁছে দেয়া হয় ইসরায়েলে। হামাস চুক্তি মেনে এগুলোও কথা রাখছে না ইসরায়েল। তেল আবিব ঘোষণা দিয়েছে, শিগগিরই রাফা সীমান্ত খুলে দেয়া হবে, তবে কেবল গাজার বাসিন্দাদের উপত্যকা ত্যাগের জন্য এটি চালু করা হবে। এর তীব্র নিন্দা জানিয়ে মিশর বলেছে, এ ধরনের একতরফা পদক্ষেপ ট্রাম্পের গাজা পরিকল্পনার পরিপন্থী। মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ছিল রাফা সীমান্ত উভয় দিকের চলাচলের জন্য খুলতে হবে। রাফা সীমান্তের কাছের একটি এলাকায় অভিযান পরিচালনার সময় অতর্কিত হামলার শিকার হওয়ার দাবি করেছে ইসরায়েল। তেল আবিবের দাবি, হামাস সদস্যদের হামলায় কয়েকজন সেনা আহত হয়েছেন। এ ধরনের আচরণের কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বুধবার ট্রাম্পের গাজা পরিকল্পনার ওপর ভোটাভুটি হয়েছে। বিরোধী আইন প্রণেতাদের ভোটে এই পরিকল্পনা এদিন পাশ হয়। তবে ভোটে অংশ নেননি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও তার জোট। তাদের অংশগ্রহণ না করাকে দুঃখজনক আখ্যা দিয়েছেন বিরোধী নেতা ইয়াইর লাপিদ। অন্যদিকে গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়ন, মানবিক সহায়তা, উপত্যকার পুনর্গঠন এবং 2 রাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। বুধবার বাহরাইনের মানামায় পরিষদটির 46তম শীর্ষ সম্মেলন হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী পুতিনের সঙ্গে SU-57 যুদ্ধবিমান RS-500 এর মতো অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তি করতে পারেন মোদি। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে
রুশ প্রেসিডেন্টের নয়াদিল্লি সফরের আইনি জটিলতা নিয়েও প্রশ্ন উঠছে। তবে ভারত রোম স্ট্যাটিউটে অনুস্বাক্ষর না করায় আইসিসির সব বাধ্যবাধকতা দেশটির আদালত ও সরকারের উপর প্রযোজ্য নয়। রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের তীব্র উত্তেজনা চলমান। এমনকি ভারতকে উচ্চ শুল্কের শাস্তিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এসব শাস্তির তোয়াক্কা না করেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজ দেশে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা সাদরে গ্রহণও করেন পুতিন। রুশ প্রেসিডেন্টের নয়াদিল্লি সফর ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 5 স্তরের বিশেষ নিরাপত্তা বলয়, ডজন খানেক স্নাইপার, ড্রোন নজরদারি আর এআই মনিটরিং সব মিলিয়ে নেওয়া হয়েছে ব্যতিক্রমী ব্যবস্থা। পুতিন দিল্লিতে পৌঁছানোর পরই পুরো নিরাপত্তা জোন সক্রিয় হবে। ড্রোন ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ব্যবহার করে কন্ট্রোল রুম থেকে পুতিনের কনভয়ের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পুতিন কিভাবে এই সফর করছেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে রোম স্ট্যাটিউটে ভারত অনুস্বাক্ষর না করায় আইসিসির সব বাধ্যবাধকতা দেশটির আদালত ও সরকারের ওপর প্রযোজ্য নয় বলে জানা গেছে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী নয়াদিল্লি রুশ SU-57 যুদ্ধবিমান ও S-500 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগ্রহ দেখাচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের চাপ বাড়লেও ভারত ঐতিহাসিক মস্কো নির্ভর প্রতিরক্ষা সমীকরণ ধরে রাখতে চাইছে। সফরটি উভয় দেশের প্রতিরক্ষা শিল্প সহযোগিতায় নতুন গতি আনবে বলে ধারণা তাদের। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফর নিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় নিবন্ধ লিখেছেন ইউরোপের 3 দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির দূত। নিবন্ধে ইউক্রেনে রুশ হামলাকে নির্বিচার আক্রমণ ও শান্তির প্রতি অনীহা হিসেবে অভিহিত করেছেন 3 দূত। পুতিনের সফরের ঠিক আগে এই ধরনের পদক্ষেপকে অস্বাভাবিক বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের উত্তেজনা বেড়েছে চীনের। তাইপের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ রক্ষায় বিষয় নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন এক আইন নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে বেইজিং। এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ফ্রান্স দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে। কূটনৈতিক উত্তেজনার মধ্যেই নিজেদের আকাশ সীমায় আবারও চীনা যুদ্ধবিমানের উপস্থিতির দাবি করছে তাইওয়ান। তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। নিয়মিতভাবেই 2 ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসছে চীনা সামরিক বাহিনী। বুধবার আবারও নিজেদের আকাশ সীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চীনের অন্তত 10টি যুদ্ধবিমান তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। একই সঙ্গে প্রণালী ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর অন্তত 6টি নৌযান। চীনা যুদ্ধবিমানের অন্তত 4টি মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করেছে তাইপে। চীনা বিমান ও যুদ্ধ জাহাজের উপস্থিতি টের পেয়ে তাদের তাড়িয়ে দিতে নিজেদের বিমান দিয়ে টহল দেয় তাইপে। মোতায়েন করা হয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এর আগে মঙ্গলবারও তাইওয়ানের আকাশ সীমায় অনুপ্রবেশ করে চীনের 9টি যুদ্ধবিমান ও 8টি নৌযান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নতুন এক আইনে সই করেন। এতে বলা হয়, তাইপের সঙ্গে ওয়াশিংটন কিভাবে যোগাযোগ রাখবে এবং তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে তা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত পর্যালোচনা করবে। ট্রাম্পের এমন পদক্ষেপের পর তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও উত্তেজনা বেড়েছে চীনের। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়ান বলেন, তাইওয়ান ইস্যু চীনের স্বার্থের কেন্দ্রবিন্দু। চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের রেড লাইন, যা অতিক্রম করা উচিত নয়। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন উত্তেজনার মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী এক চীন নীতির প্রতি প্যারিসের সমর্থনকে গুরুত্ব দেন। জবাবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, ফ্রান্স দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেও আয়োজন করা হয়েছে বিরল গণবিয়ে। স্থানীয় সময় মঙ্গলবার খান ইউনিসে 54 দম্পতি অংশ নেন এই আয়োজনে। এদিন ঐতিহ্যবাহী ফিলিস্তিনি নকশার পোশাকে দাম্পত্য জীবনের নতুন পথে হাঁটেন নবদম্পতিরা। দীর্ঘযুদ্ধের পর এই আয়োজন গাজাবাসীর কাছে যেন ক্ষীণ আশার আলো। ঐতিহ্যবাহী ফিলিস্তিনি নকশার পোশাক আর স্যুটে নতুন দাম্পত্য জীবনের প্রস্তুতি নিচ্ছেন ইমাম হাসান লাওয়া ও হিকমত লাওয়া। স্থানীয় সময় মঙ্গলবার তাদের মতো আরও 53 দম্পতি দীর্ঘ যুদ্ধের পর অবশেষে পা রাখলেন জীবনের নতুন অধ্যায়ে। যুদ্ধের কারণে বহুদিন থেমে থাকা বিয়ের আয়োজন যেন একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিল। গাজার সংস্কৃতিতে বিয়ে মানে শুধু উৎসব নয়, এটি পরিবার, সমাজ আর ভবিষ্যতের প্রতীক। যুদ্ধ সেই রীতি প্রায় নিভিয়ে দিয়েছিল, তাই খান ইউনিসের এই আয়োজনকে ঘিরেছিল উচ্ছ্বাস, আর তার পাশেই খাদ্য সংকট, আশ্রয়হীনতা ও নিরাপত্তাহীনতার অনিবার্য বাস্তবতা।
সংযুক্ত আরব আমিরাতের মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম এ আয়োজনের দায়িত্ব নেয়। নবদম্পতিদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সরঞ্জাম। বিশাল আকারের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানের বদলে এ আয়োজন ছিল সাদামাটা, তবে যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গাজায় এখন 20 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। নবদম্পতিদের অনেকেই থাকেন একই আশ্রয়কেন্দ্রে, যেখানে প্রতিদিনই চলছে বেঁচে থাকার লড়াই। ধ্বংসস্তূপের মাঝে এই একদিনের আনন্দ চোখে জল আনে অনেকের, মনে জাগায় নতুন করে বাঁচার সাহস। উৎসবের হাসির আড়ালে ছিল গভীর শোকও। অনেকেই বিয়ের দিনে পাশে পাননি বাবা মা বা প্রিয়জনদের, তবু তাদের বিশ্বাস এই বিয়ে হয়তো তাদের জীবনে অন্তহীন কষ্টের ভেতরেও একটু স্বস্তি ফিরিয়ে আনবে। স্থানীয় সময় মঙ্গলবার পানামা ও যুক্তরাষ্ট্র যৌথভাবে পানামার 25 জন পুলিশ, বিমান ও নৌবাহিনীর সদস্য এবং সমসংখ্যক মার্কিন মেরিন নিয়ে প্রশিক্ষণ মহড়া চালায়। ক্যারিবীয় এলাকায় মার্কিন সামরিক উপস্থিতিকে ভেনেজুয়েলা হুমকি হিসেবে দেখছে, এমন প্রেক্ষাপটে মহড়াটি নতুন করে নজর কেড়েছে। আকাশপথে আহত ব্যক্তি সরিয়ে নেওয়ার অনুশীলন ছিল এদিনের প্রধান ড্রিল। পানামার নিরাপত্তা বাহিনী বলছে, এ প্রশিক্ষণের মূল লক্ষ্য তাদের বাহিনীগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি মাদক পাচারের বিরুদ্ধে অভিযান বাড়ানো। অন্যদিকে মার্কিন বাহিনী বলছে, তাদের প্রধান উদ্দেশ্য জঙ্গলে টিকে থাকার অভিজ্ঞতা অর্জন করা। পানামার সঙ্গে সহযোগিতা চুক্তির সর্বোচ্চ ব্যবহার করাই লক্ষ্য বলে জানিয়েছে মার্কিন ক্যাপ্টেন নেলসন মার্চান। এবছর যুক্তরাষ্ট্র পানাম্যাক্স আলফা 2025 এর অংশ হিসাবে পানামায় বিভিন্ন মহড়া চালিয়েছে, যার মূল লক্ষ্য ছিল পানামা খাল রক্ষা। পানামা খালকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যের গুরুত্ব বাড়ায় যুক্তরাষ্ট্র সেখানে নিয়মিতই নানা অনুশীলন চালিয়ে যাচ্ছে। মার্কিন বাহিনী সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে বেশ কয়েকটি সন্দেহভাজন মাদকবাহী নৌকা লক্ষ্য করে অভিযান চালিয়েছে, যাতে নিহত হয়েছেন বহু মানুষ। বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর সরকারকে চাপে রাখতে সামরিক তৎপরতা বাড়াচ্ছে।